সালটা তখন 2015। সেই সময় পশ্চিমবঙ্গে বসবাসকারী হিন্দু ধর্মের মানুষের কাছে চরম এক অস্তিত্ব টিকিয়ে রাখার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তৃণমূল কংগ্রেসের একের পর এক তোষণ নীতির ফলে হিন্দু ধর্মের মানুষের কাছে বেঁচে থাকার দায় হয়ে গিয়েছিল। সেই সময় মনে হচ্ছিল যে হয়তো এই বাংলা ছেড়ে দিয়ে অন্য কোনো রাজ্যে গিয়ে বসবাস করতে হবে, ঠিক যেমনটা বাংলাদেশে বসবাসকারী হিন্দু ধর্মের মানুষের সাথে হয়েছিল 1971 সালে। সেই রাস্তা আরম্ভও হয়ে গিয়েছিল। যদি সেই সময় সেন্ট্রালে বিজেপি সরকার না আসতো তাহলে হয়তো বুঝতে পারা যেত। ভাগ্যিস সেন্ট্রালে বিজেপি সরকার এসেছিল, তাই হয়তো আমাদেরকে সেই দিনটি দেখতে হয়নি। আমি বুঝতে পারছি না যে ভারতের মধ্যে থাকা ছোট্ট একটি অঙ্গরাজ্য এরকম করতে পারে, যেখানে সেই আদিকাল থেকে আমরা দেখে আসছি সপ্তমীতে দুর্গাপুজো আরম্ভ হয় এবং অষ্টমী, নবমী, দশমীর পুজো দিয়ে দশমীর দিন সন্ধ্যা থেকে আমরা প্রতিমা নিরঞ্জন করে থাকি এবং প্রতিমাটিকে বেশ খুব আনন্দের সাথে গোটা গ্রামকে পরিক্রমণ করে আমরা পুকুরের জলে ভাসিয়ে দিই, পুকুরে বা নদীর জলে। হঠাৎ কী এমন হলো যে অন্য ধর্মের একটি অনুষ্ঠান থাকার কারণে আমরা দুর্গা প্রতিমা নিয়ে আমরা কোনো গ্রাম ঘুরতে পারবো না, আমরা কোনো শহর পরিক্রমা করতে পারবো না, চুপচাপ নিয়ে গিয়ে পুকুর বা নদীতে ভাসিয়ে দিতে হবে? এটা কোনদিন হয়েছে? এই কাজটির জন্যে তৎকালীন পশ্চিমবঙ্গে অনেক বিরোধী নেতাই প্রতিবাদ করেছিলেন, কিন্তু তৎকালীন তৃণমূল সরকার এটিকে কোনো রকম কর্ণপাত করেননি এবং বেশি করে বলতে গেলে তাদের নামে থানায় এফআইআর করা হয়েছে। এদিকে সেন্ট্রালে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের অনেক দিনের রাজ্য সভাপতি ছিলেন মাননীয় শ্রী রাহুল সিনহা মহাশয়। রাহুল সিনহা মহাশয়ের পরিবর্তে কাউকে বসানোর চেষ্টা অনেক দিন ধরেই চলছিল, কিন্তু সেইভাবে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং ওই দুর্গা বিসর্জন নিয়ে মাননীয় শ্রী রাহুল সিনহা মহাশয়ও প্রতিবাদ করেছিলেন, কিন্তু সেটি ঠিকভাবে তিনি করতে পারেননি। সেই সময় বিজেপির হঠাৎ করে একজনকে নতুন রাজ্য সভাপতি পদের নাম ঘোষণা করা হলো। পশ্চিমবঙ্গের মানুষ একটু অবাক হয়ে গিয়েছিলেন। শুধু পশ্চিমবঙ্গের মানুষ বলা ভুল হবে, ওনার দলের নেতা নেত্রীগুলোও একটু অবাক হয়ে গিয়েছিলেন। কেননা এমন একজনের নাম ঘোষণা করা হয়েছে যিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, ওনাকে কোনো বিজেপির মিটিং মিছিলে আজ পর্যন্ত কোথাও দেখতে পাওয়া যায়নি। কোথা থেকে নিয়ে বসিয়ে দিলেন এই মানুষটিকে? কিন্তু না, বিজেপির মধ্যে জহুরি আছে। আর আপনারা একটা জিনিস ভালো করে জানবেন, জহুরির কিন্তু শোনা চিনতে ভুল হয় না, সত্যি। এবং মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয়কে রাজ্য সভাপতি পদে নিযুক্ত করা হয়। দিলীপ ঘোষ মহাশয়কে যেদিন সল্টলেক বিজেপি দপ্তরে ওনাকে সংবর্ধনা অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছিল এবং সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেদিন শুধুমাত্র 30 সেকেন্ডের একটি কথা উনি বলেছিলেন। সেই 30 সেকেন্ডের কথাতেই বুঝতে পারা গিয়েছিল যে তিনি আসলে কি জিনিস। সেই কথাটি হলো, হয়তো তার দু একদিন আগে বা সেই সময়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো একটি কারণ নিয়ে ঝামেলা হয়েছিল এবং ওই সময় আমাদের নতুন বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয় একটি কথা বলেছিলেন, যা করেছে বেশ করেছে, প্রয়োজন হলে আবার করব। সত্যি এই কথাটি শুনে তখনকার দিনে যেসব বিজেপি নেতাকর্মীরা ঘর ঢুকে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অত্যাচারের ফলে, তাদের মনে একটু আশার আলো জেগেছিল।
আর সত্যি এই আশার আলো তিনি জাগাতে পেরেছিলেন। ওই সময়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো নেতাকর্মী কোনো কথা বলতে পারতেন না। উনিই একমাত্র একদম চরম বিচক্ষণতার সাথে প্রত্যেকটি পদক্ষেপকে খুব কঠিনভাবে নিয়েছিলেন এবং সামনে দাঁড়িয়ে লড়াই করেছিলেন এবং সেই সময় থেকে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টিটিকে একদম মানুষের সামনে নতুনভাবে তুলে নিয়ে এসে ধরার চেষ্টা করেন এবং দলটিকে তিনি নতুন করে সাজিয়েছিলেন এবং পশ্চিমবঙ্গের মানুষকে একটি আশার আলো দেখিয়েছিলেন। এর মধ্যে দু একটি কথা না বললে নয়। উনি যে কথাগুলি বলেন সেই কথাগুলো কিন্তু সত্যি প্রচার মাধ্যমে খুব ভাইরাল হয়ে গিয়েছিল অন্য নেতাদের তুলনায়। এর মধ্যে একটি হলো, যেমন গরুর দুধে সোনা আছে। গরুর দুধে সোনা আছে কি নেই সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু কথাটা সত্যি খুব ছড়িয়ে গিয়েছিল। কেউ এটিকে ভালো বলেছিলেন, কেউ এটিকে হাসি মজা করেছিলেন। কিছু ব্যক্তি আবার নিজের পোষা গরু বাছুরকে নিয়ে মথুর ফাইন্যান্সে চলে গিয়েছিলেন গরু জমা রেখে সোনা আনতে। এরকম ধরনের ঘটনা, হাসি মজার ঘটনাও ঘটেছে। তো ঘটনা যাই ঘটুক না কেন, পার্টিটাকে কিন্তু তিনি সামনে নিয়ে এসেছিলেন সেই তখন থেকে। এরপরে আর একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে মোদী সরকার যখন নোটবন্দি করেছিলেন, উনি একটি বক্তৃতা থেকে তিনি বলেছিলেন মা বউকেও নাকি মা বলা যায়। এটিও খুব ভাইরাল হয়েছিল। এরপরে কোচবিহারে এক নেতার নাম ছিল রবীন্দ্রনাথ ঘোষ, এদিকে ইনার নামও দিলীপ ঘোষ। আসলে দুটোই কিন্তু ঘোষ। অতএব ওখানে বক্তৃতা করতে গিয়ে একটি কথা বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঘোষের চামড়া গুটিয়ে দেব আমরা। মানে ওখানকার তৃণমূল কর্মীরা বলার চেষ্টা করেছিলেন যে দিলীপ ঘোষের চামড়া গুটিয়ে দেবো আমরা, কিন্তু দিলীপ ঘোষের পরিবর্তে ওখানকার কর্মীরা নামটি উচ্চারণ করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষের চামড়া গুটিয়ে দেবো আমরা। সত্যি এই কথাটি খুব হাসি মজার ছলে বলেছিলেন এবং এই কথাটিও কিন্তু খুব ভাইরাল হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ইনি আসার পর থেকে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী দলকে আবার কিন্তু নতুন করে একটি আশার আলো দেখিয়েছিলেন এবং মানুষের মধ্যে একটি সুখকর পরিবেশ এবং ভয়ভীতি থেকে বেরিয়ে আসার চেষ্টা তিনি করিয়েছিলেন। এর একটি উদাহরণস্বরূপ 2019 সালে লোকসভা নির্বাচন। সেই সময় মানুষ কেউ বাড়ি থেকে বেরোতেন না, কেউ ভোট দিতেন না। উনি একটা কথা বলেছিলেন যে খাওয়া দাওয়া করুন তৃণমূলে, ভোট দেন জোড়াফুলে। মানুষ কিন্তু এই কথাটি খুব দারুণভাবে শুনেছিলেন এবং মেনেও নিয়েছিলেন এবং মানুষ কিন্তু সেটা করে দেখিয়েছিলেন। সেটি বুঝতে পারা গেল 2019 সালে লোকসভা ভোটের রেজাল্টের পরে। পশ্চিমবঙ্গের 19টি আসন জয় করেছিলেন এই তখনকার বিজেপি রাজ্যসভায় থাকাকালীন বিজেপি সরকারের। তো অতএব বন্ধু, এটি ছিল দিলীপ ঘোষ মহাশয়ের একটি খুব ভালো ঘুরে দাঁড়ানো লড়াই এবং পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড় করানোর লড়াই। তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম। আপনাদেরকে কেমন লাগলো বলবেন। যদি ভালো লাগে একটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আমি আসছি আবার কালকে।